এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর 141 পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি 141 পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে শুরুতেই বলা হয়েছে অনুশীলনী 12। দেখো, 1 নম্বর প্রশ্নটি যদি লক্ষ্য করি, এখানে বলা হয়েছে নিচের মাসগুলোর দিন সংখ্যা লেখো। অর্থাৎ এই নিচে কিন্তু আমরা কিছু মাস দেখতে পাচ্ছি, তাই না? তাহলে এই এক একটি মাসে কয়টি করে দিন রয়েছে সেই দিনের সংখ্যাটি আমাদের লিখতে বলা হয়েছে। তাহলে চলো আমরা এই মাসগুলোর দিন সংখ্যা একটু বের করার চেষ্টা করি। বন্ধুরা, 1 নম্বরে আমাদের যে সমস্ত মাসগুলোর উল্লেখ রয়েছে আমরা কিন্তু সেই মাসগুলোকে এখানে লিখে রেখেছি, তাই না? আচ্ছা দেখো, এইগুলোকে সমাধান করার জন্য আমরা যদি দুইটি বিষয় মনে রাখি তাহলে খুবই সহজে এগুলোকে সমাধান করতে পারি। দেখো, আমি নিচে তোমাদের জন্য লিখে রেখেছি বাংলা প্রথম 5 মাস 31 দিনে হয়। ঠিক আছে, এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে। হ্যাঁ, বাংলা যে প্রথম 5টি মাস রয়েছে এই প্রথম 5 মাস কিন্তু 31 দিনে হয়, এবং ইংরেজি মাসগুলোর ভিতরে এপ্রিল, জুন, সেপ্টেম্বর, নভেম্বর এই 4টি মাস হচ্ছে 30 দিনে হয়। ঠিক আছে, এবং বাকি যে মাসগুলো রয়েছে সেগুলো কিন্তু 31 দিনে হয়, শুধুমাত্র ফেব্রুয়ারি মাসটা ছাড়া, তাই না? আমরা জানি ফেব্রুয়ারি মাস হয় 28 দিনে। আচ্ছা, তাহলে এই দুটি বিষয় যদি আমরা মনে রাখতে পারি তাহলে কিন্তু এই অঙ্কগুলো খুবই সহজে আমরা সমাধান করতে পারবো। আচ্ছা দেখো, এখানে আমাদের কিন্তু প্রথমে 1 নম্বরে বলা হয়েছে শ্রাবণ। এখন শ্রাবণ মাস কত দিনে হয়? আমরা কিন্তু এইখানে লিখেছি কি বাংলা প্রথম 5 মাস হচ্ছে 31 দিনে হয়। এখন এই শ্রাবণ মাস কি প্রথম 5টি মাসের মধ্যে রয়েছে? দেখো, আমরা যদি একটু গণনা করি, আমরা জানি বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ। তার মানে শ্রাবণ মাস কিন্তু 4 নম্বরে রয়েছে, তাই না? অর্থাৎ 5টি মাসের ভিতরে, তার মানে কিন্তু এটি 31 দিনে হয়। আমরা এখানে লিখে দেব 31 দিন। 31 দিন। এরপরে দেখো 2 নম্বরে রয়েছে ভাদ্র। ভাদ্র কি প্রথম 5টি মাসের মধ্যে রয়েছে? দেখো, আমরা যদি আবারও একটু গণনা করি, আমরা জানি বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র। অর্থাৎ ভাদ্র কিন্তু 5 নাম্বার মাসের মধ্যে রয়েছে, তাই না? আচ্ছা, তার মানে কিন্তু আমরা বুঝতে পারি যে ভাদ্র হচ্ছে 31 দিনে হয়। আমরা এখানে লিখব হচ্ছে 31 দিন। এরপরে দেখো, এরপরে 3 নম্বর আমাদেরকে বলা হয়েছে অগ্রহায়ণ। আচ্ছা, অগ্রহায়ণ কি প্রথম 5 মাসের মধ্যে রয়েছে? আমরা যদি প্রথম 5টি মাসকে একটু গণনা করি, আমরা জানি বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র। তাহলে দেখো, এই 5টি মাসের ভিতরে কিন্তু আমরা অগ্রহায়ণ পাইনি। তার মানে কিন্তু এই 5 মাসের ভিতরে যেহেতু নেই, তার মানে এটি হচ্ছে 30 দিনে হয়, তাই না? তাহলে আমরা এখানে লিখে দেব 30 দিন। 30 দিন। এরপরে দেখো, সর্বশেষ 4 নম্বরে রয়েছে চৈত্র। আমরা জানি বাংলা মাসের ভিতরে চৈত্র হচ্ছে সবচাইতে শেষের মাস, তাই না? অর্থাৎ এটি কিন্তু 5টি মাসের ভিতরে কিন্তু কখনোই নেই, তাই না? প্রথম 5টির ভিতরে নেই। তার মানে কিন্তু আমরা বুঝতে পারি এটিও হচ্ছে কি 30 দিনে হয়, তাই না? আমরা এখানে লিখে দেব 30 দিন। আমরা এখানেও লিখে দিলাম 30 দিন। আচ্ছা, এবারে দেখো, যদি 5 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, 5 নম্বরে আমাদের বলা হয়েছে এপ্রিল। আচ্ছা, এপ্রিল কিন্তু ইংরেজি মাস। আমরা ইংরেজি মাসের ক্ষেত্রে কি শিখেছি? আমরা শিখেছি এপ্রিল, জুন, সেপ্টেম্বর, নভেম্বর এই 4টি মাস হচ্ছে 30 দিনে হয়, আর বাকি মাসগুলো কিন্তু 31 দিনে হয়, তাই না? তাহলে এপ্রিল কি এর মধ্যে রয়েছে? দেখো, এপ্রিল কিন্তু এইখানে শুরুতেই রয়েছে, তার মানে এপ্রিল হচ্ছে 30 দিনে হয়, তাই না? আমরা এখানে লিখে দেবো 30 দিন। আচ্ছা, এরপরে 6তে বলা হয়েছে জুলাই। আচ্ছা দেখো তো, জুলাই এখানে রয়েছে কিনা? এপ্রিল, জুন, সেপ্টেম্বর, নভেম্বর এর মধ্যে কিন্তু জুলাই নেই। তার মানে যেহেতু জুলাই নেই, তার মানে কিন্তু এটি হয় 31 দিনে, তাই না? আমরা এখানে লিখে দেবো 31 দিন। আচ্ছা দেখো, তারপরে 7 নম্বরে এখানে বলা হয়েছে হচ্ছে আগস্ট। আগস্ট মাসকে এখানে রয়েছে এপ্রিল, জুন, সেপ্টেম্বর, নভেম্বর এর মধ্যে কিন্তু আগস্ট মাস নেই। তার মানে কিন্তু এটিও 31 দিনেই যাবে, তাই না? আমরা এখানে লিখে দেবো 31 দিন। আচ্ছা, এরপরে 8 নম্বরে আমাদের বলা হয়েছে ডিসেম্বর। দেখো তো, ডিসেম্বর এখানে রয়েছে কিনা? এপ্রিল, জুন, নভেম্বর, সেপ্টেম্বর, নভেম্বর এখানেও কিন্তু ডিসেম্বর নেই। তার মানে কিন্তু আমরা বুঝতে পারি ডিসেম্বর মাসও 31 দিনেই যাবে, তাই না? আমরা এখানে লিখে দেবো 31 দিন। দেখো, আমরা কত সহজে শুধুমাত্র এই দুটি বিষয় মনে রেখে এই অঙ্কগুলোকে সমাধান করে ফেললাম। এরপরে যদি আমরা 2 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, দেখো এখানে 2 নম্বরে বলা হয়েছে ক্যালেন্ডার সম্পর্কিত নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। দেখো, 2-1 বলা হয়েছে 25শে বৈশাখের 20 দিন পরের তারিখটি কি? আচ্ছা, আমরা যদি এটিকে আবারও বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে 25শে বৈশাখের 20 দিন পরে যে তারিখটি সেটি কত তারিখ, তাই না? সেটি কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে। আচ্ছা, এটিও কিন্তু একদমই সহজ। দেখো, এটিকে যদি আমরা একটু সমাধান করার চেষ্টা করি,
বন্ধুরা আমাদের বলা হয়েছে 25শে বৈশাখের 20 দিন পরের তারিখ কি, অর্থাৎ 25শে বৈশাখের আরও 20 দিন পরে কত তারিখ হবে সেটি কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে, তাই না? তাহলে এটিকে আমরা কিভাবে করে বের করতে পারি? আমরা 2-এর 1 নাম্বার দিয়ে শুরুতে লিখব হচ্ছে, দেখো আমাদের প্রথমে জানতে হবে যে বৈশাখ মাস কত দিনে হয়। ঠিক আছে, আমরা কিন্তু জানি যে বাংলা মাসের প্রথম 5টি মাস হচ্ছে 31 দিনে, তাই না? এবং বৈশাখ কিন্তু একদম শুরুর মাস, তার মানে এটিও কিন্তু 31 দিনেই হবে। তাহলে আমরা 2-এর 1 নাম্বার দিয়ে লিখব, আমরা জানি, আমরা লিখব হচ্ছে আমরা জানি বৈশাখ মাস, আমরা জানি বৈশাখ মাস কত দিনে হয়? 31 দিনে হয়, তাই না? 31 দিনে হয়। আচ্ছা আমরা লিখলাম আমরা জানি বৈশাখ মাস 31 দিনে হয়। এখন এই যে 25শে বৈশাখ বলা হয়েছে, তাহলে 25শে বৈশাখের পর থেকে 31শে বৈশাখ পর্যন্ত মোট কত দিন সেটি আমরা বের করব। তাহলে কিন্তু আমরা পেয়ে যাব যে বৈশাখ মাসে এই 20 দিনের মধ্যে বৈশাখ মাসে কত দিন চলে গেল, তাই না? তাহলে আমরা লিখব হচ্ছে 25শে বৈশাখের 25শে বৈশাখের 25শে বৈশাখের পর থেকে 25শে বৈশাখের পর থেকে 31 বৈশাখ পর্যন্ত 31 বৈশাখ পর্যন্ত 31 বৈশাখ পর্যন্ত মোট কত দিন আমরা লিখতে পারি হচ্ছে, সমান দিয়ে লিখতে পারি হচ্ছে 6 দিন। দেখো আমরা যদি 25-এর পর থেকে গণনা করি, দেখো 26, 27, 28, 29, 30, 31, অর্থাৎ এই পর্যন্ত কিন্তু আমরা 6 দিন পাচ্ছি, তাই না? আমরা এখানে লিখে দিলাম 6 দিন। তাহলে এই বৈশাখ মাসেই কিন্তু 6 দিন চলে গেল। এই যে মোট 20 দিন বলা হয়েছে, যে 20 দিন পরে কত দিন, এই 20 দিনের মধ্যে 6 দিন কিন্তু বৈশাখ মাসেই চলে গেল, তাই না? তারপরে চলে আসলো জ্যৈষ্ঠ মাস। তাহলে 6 দিন যদি চলে যায়, তাহলে জ্যৈষ্ঠ মাসে আর বাকি থাকে কয়দিন? দেখো আমরা লিখবো হচ্ছে অবশিষ্ট রইল, তাই না? অবশিষ্ট আছে, যেহেতু 6 দিন চলে গেল, এখন অবশিষ্ট আর আছে আর কত দিন? আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি যেহেতু 20 দিন, তাহলে 20 থেকে আমরা বিয়োগ করে দেব 6 দিনকে। আমরা এখানে লিখে দিলাম বিয়োগ 6 দিন। এখন 6 দিন যদি চলে যায় তাহলে আর কয় দিন থাকে? তাহলে কিন্তু থাকে আর 14 দিন, তাই না? আমরা এখানে লিখে দিলাম 14 দিন। তাহলে এই যে 14 দিন আমরা দেখতে পাচ্ছি, এই 14 দিন হচ্ছে কোন মাসের 14 দিন? বৈশাখ মাসের পরে জ্যৈষ্ঠ মাসে এসে জ্যৈষ্ঠ মাসের 14 দিন কিন্তু, তাই না? অর্থাৎ আমরা কিন্তু বুঝতে পারি যে 25শে বৈশাখের পর 20 দিন পরের তারিখটি হচ্ছে জ্যৈষ্ঠ মাসের 14 তারিখ, তাই না? আমরা লিখতে পারি হচ্ছে সুতরাং 20 দিন 20 দিন পরের তারিখটি 20 দিন পরের তারিখটি 14 কি বৈশাখের পরে হচ্ছে জ্যৈষ্ঠ, তার মানে 14 জ্যৈষ্ঠ, তাই না? 14 জ্যৈষ্ঠ। আচ্ছা দেখো আমরা কত সহজে এটিকে সমাধান করে ফেললাম, এটি কিন্তু আমাদের উত্তর, তাই না? আমরা উত্তর দিয়ে কিন্তু লিখব 14 জ্যৈষ্ঠ, তাই না? 14 জ্যৈষ্ঠ। আচ্ছা তাহলে এরপরে দেখো 2-এর 2 নাম্বার প্রশ্নটি যদি আমরা একটু লক্ষ্য করি, বন্ধুরা এখানে 2 নম্বরে আমাদেরকে বলা হয়েছে, দেখো 2-এর 2 নম্বরে বলা হয়েছে 25শে জুনের 49 দিন পরের তারিখটি কি? দেখো আগের অঙ্কের মতোই কিন্তু আমাদের একই রকম নিয়মেই এই অঙ্কটিও সমাধান করতে হবে, তাই না? আমাদের বলা হয়েছে 25শে জুন এর 49 দিন পরের তারিখটি কি? তাহলে চলো এটিকেও আমরা একটু সমাধান করার চেষ্টা করি। বন্ধুরা আমাদের কিন্তু বলা হয়েছিল 25শে জুনের 49 দিন পরের তারিখটি কি? তাহলে এটিকে আমাদের সমাধানের জন্য শুরুতে কি জানতে হবে? যেহেতু 25শে জুন, তার মানে জুন মাস কত দিনে যায় সেটি কিন্তু আমাদের শুরুতে জানতে হবে, তাই না? আমরা কিন্তু জানি যে জুন মাস যায় হচ্ছে 30 দিনে। তাহলে 2-এর 2 নাম্বার দিয়ে শুরুতে আমরা সেই কথাটিই লিখব। আমরা লিখব হচ্ছে আমরা জানি জুন মাস, আমরা জানি জুন মাস কত দিনে হয়? 30 দিনে হয়, তাই না? 30 দিনে হয়, 30 দিনে হয়। এখন আমরা কি করব? যেহেতু জুন মাসের 25 তারিখে আছে, তাহলে জুন মাসের 25 থেকে এই যে যেহেতু 30 দিনে জুন মাস হয়, তাহলে 30 তারিখ পর্যন্ত মোট কয় দিন হয়? হ্যাঁ সেটি কিন্তু আমরা শুরুতে বের করব, তাই না? তাহলে আমরা এবারে লিখব হচ্ছে 25 জুন থেকে 30 জুন। আমরা লিখব হচ্ছে 25 জুন থেকে 30 জুন, 25 জুন থেকে 30 জুন,
30 জুন, এখানে মোট কতটি দিন রয়েছে? দেখো আমরা যদি একটু গণনা করি, 25 থেকে যদি আমরা গণনা করি, দেখো 25, 26, 27, 28, 29, 30, তাহলে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোট রয়েছে কত দিন? এখানে কিন্তু 6 দিন, তাই না? তাহলে আমরা এখানে একটু সমান চিহ্ন দিয়ে লিখে দিলাম 6 দিন। আচ্ছা, আমরা এখানে লিখে দিলাম 6 দিন। এরপরে দেখো, যেহেতু আমাদের 49 দিন পরে কত তারিখ সেটি বের করতে বলা হয়েছে, তাহলে এই 49 দিন থেকে আমাদের এই জুন মাসে কিন্তু চলে গেল 6 দিন, তাই না? যখন এই জুন মাসের 30 তারিখ হলো তখন কিন্তু 6 দিন চলে গেল। তাহলে আর অবশিষ্ট রইল কত দিন? আমরা লিখতে পারি হচ্ছে অবশিষ্ট রইল, আমরা লিখতে পারি হচ্ছে অবশিষ্ট রইল এই 6 দিন যাবার পরে অবশিষ্ট রইল কত দিন? দেখো, আমরা যেহেতু মোট 49 দিন আমরা দেখতে পাচ্ছি, 49 থেকে কিন্তু আমরা এই 6 দিনকে বিয়োগ করে দেবো, তাই না? কারণ 6 দিন তো চলেই গেল জুন মাসে। তাহলে এই 49 থেকে আমরা বিয়োগ করবো হচ্ছে 6কে। 49 থেকে যখন 6 দিন চলে গেল তখন কিন্তু থাকলো আর 43 দিন, তাই না? আমরা এখানে পাচ্ছি হচ্ছে 43 দিন। এখন দেখো, জুন মাস কিন্তু চলে গেল, তাই না? এই 6 দিন হওয়ার পরে কিন্তু জুন মাস চলে গেল। জুনের পরে কি? জুনের পরে কিন্তু জুলাই, এখন জুলাই মাস চলে আসলো। তাহলে আমরা জানি জুলাই মাস কত দিন? এখন আমরা লিখবো হচ্ছে জুলাই মাস, তাই না? আমরা লিখবো হচ্ছে জুলাই মাস। জুলাই মাস আমরা জানি কি জুলাই মাস কত দিনে হয়? আমরা জানি জুলাই মাস হয় 31 দিনে, তাই না? তাহলে আমরা কিন্তু লিখবো হচ্ছে 31 দিন। জুলাই মাস হচ্ছে 31 দিন। এখন এখানে কিন্তু আমাদের বাকি রইল কত? 43 দিন। এখন এই 43 দিনের ভিতরে জুলাই মাস যেহেতু 31 দিন, এই জুলাই মাসটাও যদি চলে যায় তাহলে কিন্তু 31 দিনও চলে যাবে, তাই না? অর্থাৎ এই 43 থেকে 31 বিয়োগ হয়ে যাবে। তাহলে আর কত দিন অবশিষ্ট থাকে? দেখো, আমরা এবারে লিখবো হচ্ছে এবারও অবশিষ্ট থাকে, অবশিষ্ট থাকে, অবশিষ্ট থাকে, অবশিষ্ট থাকে। দেখো, এই 43 দিন যেহেতু ছিল, 43 দিন থেকে জুলাই মাসে যেহেতু মোট রয়েছে 31 দিন, এই 31 দিনকে যদি আমরা বিয়োগ করে দেই তাহলে আর কত দিন থাকে? আমরা দেখো, এই 3 থেকে 1 চলে গেলে থাকে হচ্ছে 2, আমরা শেষে লিখে দিলাম 2, এবং এই 4 থেকে 3 চলে গেলে থাকে হচ্ছে 1। তাহলে আমরা এখানে কিন্তু মোট পাচ্ছি 12 দিন, তাই না? অর্থাৎ জুলাই মাস যখন শেষ হয়ে গেল তখন কিন্তু আরও 12 দিন বাকি রইল। তাহলে এই 12 দিন হচ্ছে কোন মাসের? জুলাইয়ের পরের মাসের। জুলাইয়ের পরের মাস কি? আমরা জানি জুলাইয়ের পরের মাস হচ্ছে আগস্ট, তাই না? তার মানে এই 12 দিন হচ্ছে আগস্টের 12 দিন, আগস্টের 12 তারিখ, তাই না? তাহলে আমরা এখানে কিন্তু লিখতে পারি সুতরাং দিনটি, সুতরাং দিনটি, সুতরাং দিনটি হচ্ছে কি আগস্টের বা আগস্ট মাসের, আগস্ট মাসের, আগস্ট মাসের কত তারিখ? 12 তারিখ, তাই না? 12 তারিখ। আচ্ছা, অর্থাৎ আমরা কিন্তু বুঝতে পারি যে 25শে জুনের 49 দিন পরের তারিখটা হচ্ছে আগস্ট মাসের 12 তারিখ। ঠিক আছে, এটি কিন্তু আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে লিখবো হচ্ছে 12ই আগস্ট, তাই না? 12ই আগস্ট। আচ্ছা, আগস্ট বা আমরা লিখতে পারি হচ্ছে 12 আগস্ট। দেখো, এটিকে কিন্তু আমরা কত সহজেই সমাধান করে ফেললাম। এরপরে যদি আমরা 3 নাম্বার প্রশ্নটি লক্ষ্য করি, দেখো বন্ধুরা, আমাদের 2-এর 3 নাম্বার প্রশ্নে বলা হয়েছে যদি 3রা মে মঙ্গলবার হয় তবে 31শে মে কী বার? আচ্ছা, আমরা যদি প্রশ্নটিকে আবারও বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে যদি 3রা মে মঙ্গলবার হয় তবে 31 মে কী বার? আচ্ছা, তাহলে এটিকে কিন্তু আমরা খুবই সহজে বের করতে পারি। এটি কিন্তু খুবই সহজ একটি অঙ্ক। হ্যাঁ, আমাদের বলা হয়েছে যে 3রা মে অর্থাৎ মে মাসের 3 তারিখ যদি মঙ্গলবার হয় তাহলে এই মে মাসের 31 তারিখ কী বার হবে, তাই না? আচ্ছা দেখো, আমরা 2-এর 3 নাম্বার দিয়ে আবার কী লিখতে পারি? আমরা 2-এর 3 নাম্বার দিয়ে লিখতে পারি, যেহেতু আমাদের বলা হয়েছে যে 3রা মে মঙ্গলবার, তাই না? আমাদের বলা হয়েছে যে 3রা মে কী বার? মঙ্গলবার, তাই না? আমাদের বলা হয়েছে মঙ্গলবার, 3রা মে মঙ্গলবার। এটি কিন্তু আমাদের প্রশ্নেই বলা হয়েছে, তাই না? সুতরাং এখন আমাদের বের করতে বলা হয়েছে যে 31শে মে কী বার? আমরা জানি এই যে মঙ্গলবার, আমরা জানি প্রতি 7 দিন পর পর কিন্তু মঙ্গলবার হয়, তাই না? কারণ আমরা জানি এক সপ্তাহে কিন্তু 7 দিন। ঠিক আছে, তাহলে এই 3রা মে যে বার হবে, হ্যাঁ, যেহেতু মঙ্গলবার এখানে দেওয়া রয়েছে, তার মানে আরও 7 দিন পরে কিন্তু মঙ্গলবার হবে। এভাবে করে কিন্তু প্রতি 7 দিন পরে পরে কিন্তু মঙ্গলবার হবে। তাহলে দেখো, এই 3রা মের সঙ্গে যদি আমরা 7 দিনকে যোগ করি, অর্থাৎ 3-এর সঙ্গে যদি আমরা যোগ করি 7 দিনকে, তাহলে হয়ে যাবে 10, অর্থাৎ 10 দিনে, অর্থাৎ 10তম দিন কিন্তু হয়ে যাবে মঙ্গলবার, তাই না? অর্থাৎ আমরা এখানে লিখতে পারি হচ্ছে 10 তারিখ হচ্ছে মঙ্গলবার, 10 তারিখ মঙ্গলবার।
ঠিক আছে, 10 তারিখ মঙ্গলবার। আচ্ছা, এখন এখানে যেহেতু 10 তারিখ আমরা পাচ্ছি মঙ্গলবার, এখন এই 10-এর সঙ্গে যদি আমরা আরও 7কে যোগ করি, যেহেতু প্রতি 7 দিন পর পর মঙ্গলবার হবে, তাহলে 10-এর সঙ্গে যদি আরও 7কে যোগ করি তাহলে হয়ে যাবে 17। তাহলে অর্থাৎ 17 তারিখ কিন্তু আবারও মঙ্গলবার। এরপরে দেখো 17-এর সঙ্গে যদি আরও 7কে আমরা যোগ করি, দেখো 17-এর সঙ্গে যদি আমরা যোগ করি আরও 7কে, তাহলে কত হবে? আমরা জানি 17 এবং 7 মিলে কিন্তু হয়ে যাবে এবারে 24, তাই না? তাহলে আমরা এখানে লিখে দিলাম 24, অর্থাৎ 24 তারিখ কিন্তু হবে আবারও মঙ্গলবার। এরপরে দেখো এই 24-এর সঙ্গে যদি আমরা আরও 7কে যোগ করি, দেখো 24-এর সঙ্গে যদি আমরা যোগ করি আরও 7কে, তাহলে হবে কত? 24 এবং 7 মিলে কিন্তু হবে 31, তাই না? 24 এবং 7 মিলে কিন্তু হয় 31, অর্থাৎ 31 তারিখে হবে কিন্তু মঙ্গলবার। এখন আমাদের কিন্তু বের করতে বলা হয়েছিল যে 31শে মে কী বার পড়ে, তাহলে আমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছি যে 31শে মে হচ্ছে মঙ্গলবার, তাই না? তাহলে আমরা লিখতে পারি সুতরাং 31 মে মঙ্গলবার। মঙ্গলবার দেখো কত সহজ আমরা এটিকে সমাধান করে ফেললাম। এরপরে যদি আমরা 4 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, দেখো বন্ধুরা আমরা যদি এবারে 2-এর 4 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, এখানে 4 নম্বরে বলা হয়েছে যদি 1 অক্টোবর শনিবার হয় তবে 31শে অক্টোবর কী বার? অর্থাৎ ঠিক আগের অঙ্কটির মতোই কিন্তু, তাই না? একদমই সহজ। আবার যদি বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে যদি 1 অক্টোবর অর্থাৎ অক্টোবরের 1 তারিখ যদি শনিবার হয় তবে 31শে অক্টোবর কী বার? আচ্ছা, তাহলে আমরা 4 নম্বর দিয়ে এটিকে কিভাবে করে সমাধান করতে পারি? আমাদের যেহেতু বলাই হয়েছে যে 1 অক্টোবর শনিবার, তাই না? তাহলে 2-এর 4 নম্বর দিয়ে আমরা লিখতে পারি হচ্ছে 1 অক্টোবর 1 অক্টোবর কী বার বলা হয়েছে? শনিবার, তাই না? শনিবার, 1 অক্টোবর শনিবার। আচ্ছা, তাহলে আমরা এবারে কি লিখতে পারি? এই 1-এর সঙ্গে কিন্তু আমরা আবারও সেই 7 দিনকে যোগ করব, তাই না? কারণ যেহেতু 1 তারিখ শনিবার, তার মানে আরও 7 দিন পরে শনিবার হবে, তারপরে আরও 7 দিন পরে শনিবার হবে। তাহলে এইভাবে করে দেখতে 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 আমরা যাবো যে 31 তারিখ কী বার হয়, তাই না? তাহলে এই 1-এর সঙ্গে যদি আমরা যোগ করি 7কে, 1 এবং 7 মিলে হয়ে যাবে 8, অর্থাৎ 8 অক্টোবর 8 অক্টোবর 8 অক্টোবর হচ্ছে কী বার? 8 অক্টোবর কিন্তু হবে হচ্ছে আমাদের আবারও শনিবার, তাই না? 8 অক্টোবর শনিবার। আচ্ছা, 8 অক্টোবর আমরা পাচ্ছি শনিবার। এখন এই 8-এর সঙ্গে আমরা যোগ করবো কিন্তু আবারও 7কে, তাই না? আচ্ছা, 8 এবং 7কে যোগ করলে কিন্তু হয়ে যায় 15, তাই না? আচ্ছা, আমরা জানি 8 এবং 7কে যোগ করলে হয়ে যায় 15, তাহলে 15 অক্টোবর আবারও কিন্তু শনিবার। এরপরে এই 15-র সঙ্গে আমরা কিন্তু যোগ করবো আবারও 7কে, তাই না? আমরা কিন্তু 31 অক্টোবর পর্যন্ত যাবো এইভাবে যোগ করতে করতে। তাহলে 15-র সঙ্গে যদি আমরা আরও 7কে যোগ করি তাহলে কত হয়ে যায়? আমরা জানি 15 এবং 7 মিলে হয়ে যায় 22, তাহলে 22 অক্টোবর কিন্তু আবারও হয় শনিবার। এরপরে এই 22-এর সঙ্গে যদি আমরা আরও 7কে যোগ করি তাহলে কত হয়? আমরা জানি 22 এবং 7 মিলে হয় 29, তার মানে 29 অক্টোবরে কিন্তু শনিবার হয়, তাই না? তারপরে এই 29-এর সঙ্গে কিন্তু আর 7কে যোগ করলে অনেক বেশি হয়ে যাবে, তাই না? কারণ এক মাসে কিন্তু সর্বোচ্চ আমরা জানি 30 থেকে 31 দিন পর্যন্ত হয়, তাই না? আচ্ছা, আমাদের কিন্তু বের করতে বলা হয়েছে যে 31শে অক্টোবর কী বার? তাহলে 29শে অক্টোবর আমরা পাচ্ছি শনিবার, তাহলে 29-এর পরে হচ্ছে 30 অক্টোবর, তাহলে 30 অক্টোবর হবে কী বার? 30 অক্টোবর হবে হচ্ছে রবিবার, তাই না? যেহেতু একদিন পরের দিন, তার মানে শনিবারের পরের দিন হবে হচ্ছে রবিবার। রবিবার। এরপরে দেখো 30-এর পরে কিন্তু 31, অর্থাৎ 31, সুতরাং আমরা এখানে একটি সুতরাং দিতে পারি। সুতরাং 31শে অক্টোবর হচ্ছে কী বার? সোমবার। 31শে অক্টোবর হচ্ছে সোমবার। দেখো আমরা কিন্তু খুবই সহজেই বের করে ফেললাম যে 31শে অক্টোবর কী বার হয়, তাই না? তাহলে এটি হচ্ছে আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে লিখবো হচ্ছে সোমবার। সোমবার। আশা করি এটিও তোমরা খুবই সহজেই বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা এবারে আমরা যদি আরেকটু নিচে অর্থাৎ 3 নম্বরে লক্ষ্য করি, দেখো 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের সালগুলোর ফেব্রুয়ারি মাসে কত দিন ছিল? অর্থাৎ এই নিচে যে সালগুলো দেখতে পাচ্ছি এই সমস্ত সালগুলোর ফেব্রুয়ারি মাসে কত দিন ছিল? আচ্ছা, এটিকে আমরা কীভাবে করে বের করতে পারি? দেখো ফেব্রুয়ারি মাস কিন্তু একমাত্র হয় 28 দিনে যায়, না হলে 29 দিনে যায়, তাই না? তাহলে কখন 28 দিনে যায় এবং কখন 29 দিনে যায়? আমরা জানি যে সমস্ত বছরগুলোতে অধিবর্ষ হয়, হ্যাঁ, সেই অধিবর্ষের বছরগুলোকে কিন্তু আমরা জানি 29 দিনে যায়, তাই না? ফেব্রুয়ারি মাস, এবং
অধিবর্ষ ছাড়া অন্যান্য যে বছরগুলো রয়েছে সেই সমস্ত বছরে কিন্তু 28 দিনে যায়। এখন আমরা কিভাবে করে বুঝবো যে কোন সালটি অধিবর্ষ এবং কোন সালটি অধিবর্ষ নয়? এটি বোঝার জন্য কিন্তু খুবই সহজ একটি টেকনিক রয়েছে। সেটি হচ্ছে এই সালগুলোকে যদি আমরা 4 দ্বারা ভাগ করি, ঠিক আছে? যদি 4 দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ না থাকে, অর্থাৎ খুব সুন্দরভাবে যদি ভাগ করা যায়, হ্যাঁ, তাহলে আমরা বুঝবো সেটি হচ্ছে অধিবর্ষ। ঠিক আছে? যেমন দেখো 1 নম্বরে বলা হয়েছে 1200। আমরা দেখো এটিকে যদি একটু সমাধান করার চেষ্টা করি, বন্ধুরা 3-এর 1 নম্বরে কিন্তু আমাদের বলা হয়েছে 1200, অর্থাৎ এই 1200 সালটি, হ্যাঁ, এই সালে ফেব্রুয়ারি মাসে কত দিন ছিল সেটি আমাদের নির্ণয় করতে বলা হয়েছে, তাই না? তাহলে আমরা দেখব যে এই 1200কে 4 দ্বারা ভাগ করা যায় কিনা। দেখো আমরা যদি 1200কে যদি একটু আলাদা জায়গাতে 4 দ্বারা ভাগ করি, দেখো 4 দ্বারা প্রথমে যদি আমরা শুরুতে এই 12কে ভাগ করি তাহলে কত হয়? আমরা জানি 4 12, তাই না? 12 থেকে 12 বিয়োগ করলে আর কিছুই থাকে না, এখানে বাকি থাকে কিন্তু 2টি শূন্য। এই 2টি শূন্যকে আমরা এই জায়গাতে নিয়ে গেলেই কিন্তু আমাদের ভাগফলটা মিলে যাচ্ছে, তাই না? অর্থাৎ আমরা কিন্তু নিঃশেষে ভাগ করতে পারছি, এখানে কিন্তু কোনো অবশিষ্ট নেই। যে সমস্ত সালগুলোকে আমরা 4 দ্বারা নিঃশেষে ভাগ করতে পারবো, হ্যাঁ, সেই সালগুলোকে কিন্তু বলা হয় অধিবর্ষ। তার মানে এটিও কিন্তু একটি অধিবর্ষ। আর প্রতিটি অধিবর্ষ কিন্তু 29 দিনে ফেব্রুয়ারি মাস হয়। ঠিক আছে? তাহলে এটি যেহেতু 4 দ্বারা ভাগ করা গেছে, অর্থাৎ আমরা 4 দ্বারা ভাগ করতে পেরেছি, তার মানে কিন্তু আমরা বুঝতে পারি এই 1200 সাল একটি অধিবর্ষ, তাই না? তাহলে এই 1200 সালের ফেব্রুয়ারি মাস কত দিনে যাবে? এটি কিন্তু 29 দিনে যাবে। যদি অধিবর্ষ হয় তাহলে 29 দিনে যাবে, আর যদি অধিবর্ষ না হয় তাহলে 28 দিনে যাবে। তাহলে আমরা নিচে কি লিখতে পারি? আমরা লিখতে পারি হচ্ছে যেহেতু আমরা লিখতে পারি হচ্ছে যেহেতু 1200 4 দ্বারা 1200 সংখ্যাটি 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য, 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য, সুতরাং এটি অধিবর্ষ। আচ্ছা, যেহেতু এটি অধিবর্ষ, তার মানে অধিবর্ষ হলেই কিন্তু এই 1200 সালের ফেব্রুয়ারি মাস যাবে কত দিনে? 29 দিনে, তাই না? অতএব আমরা এবার লিখতে পারি হচ্ছে অতএব 1200 সালের ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে কত দিন ছিল? ফেব্রুয়ারি মাসে 29 দিন ছিল, তাই না? 29 দিন ছিল। আশা করি সকলে তোমরা বুঝতে পেরেছো। দেখো আমরা লিখলাম হচ্ছে যেহেতু 1200 সংখ্যাটি 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য, সুতরাং এটি অধিবর্ষ। অতএব 1200 সালের ফেব্রুয়ারি মাসে 29 দিন ছিল। আর যদি অধিবর্ষ না হয়, হ্যাঁ, তাহলে কিন্তু সেটি 28 দিনে যাবে। ঠিক আছে? যেহেতু অধিবর্ষ, তার মানে 29 দিন ছিল। আচ্ছা, এটিকে কিন্তু আমাদের সমাধান করা হয়ে গেল। এরপরে আমরা এখানে কিন্তু আমরা উত্তর দিয়ে লিখতে পারি হচ্ছে কি? আমরা উত্তর দিয়ে কিন্তু লিখতে পারি হচ্ছে 29 দিন। আমরা লিখতে পারি হচ্ছে 29 দিন। এরপরে দেখো 2 নাম্বার যে অঙ্কটি রয়েছে, আমরা যদি সেটিকে লক্ষ্য করি, বন্ধুরা 3-এর 2 নম্বরে বলা হয়েছে 1692। তাহলে 1692 সালটি অধিবর্ষ কিনা আমরা কিভাবে করে বুঝবো? এটিকে আমরা 4 দ্বারা ভাগ করব, আলাদা জায়গাতে আমরা ভাগ করে দেখব। ঠিক আছে? এটিকেও কিন্তু আমরা 4 দ্বারা ভাগ করলে নিঃশেষে ভাগ করতে পারবো। ঠিক আছে? অর্থাৎ কোনো অবশিষ্ট থাকবে না। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? আমরা লিখতে পারি হচ্ছে যেহেতু, ঠিক আগের মতো আমরা একই কথাটি লিখব, যেহেতু 1692 সংখ্যাটি 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য, 4 দ্বারা নিঃশেষে, দেখো 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য, সুতরাং এটি অধিবর্ষ, বা এই বছরটি অধিবর্ষ, তাই না? আমরা লিখতে পারি এটি অধিবর্ষ। আচ্ছা, এটি অধিবর্ষ। অতএব এই সালে ফেব্রুয়ারি মাস কত দিনে ছিল? যেহেতু অধিবর্ষ, তার মানে কিন্তু এই সালে ফেব্রুয়ারি মাস ছিল 29 দিনে। অতএব ফেব্রুয়ারি মাস ছিল
ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাস ছিল ফেব্রুয়ারি মাস ছিল কত দিনে? 29 দিনে, তাই না? 29 দিনে। আচ্ছা, তাহলে আমরা উত্তর দিয়ে কি লিখবো? আমরা উত্তর দিয়েও কিন্তু লিখে দেবো 29 দিন। দেখো, এটিকেও কিন্তু আমাদের সমাধান করা হয়ে গেল। এরপরে দেখো 3 নাম্বার প্রশ্নটি যদি আমরা লক্ষ্য করি, 3 নাম্বারে আমাদের কি বলা হয়েছে? বন্ধুরা, আমাদের 3-এর 3 নাম্বার বলা হয়েছে 2010, অর্থাৎ 2010-এর ফেব্রুয়ারি মাসে কত দিন ছিল সেটি আমাদের বের করতে বলা হয়েছে, তাই না? তাহলে আমরা দেখব যে আলাদা জায়গাতে ভাগ করে দেখব 2010-কে 4 দ্বারা ভাগ করা যায় কিনা। আমরা কিন্তু 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য করতে পারবো না, ঠিক আছে? অর্থাৎ এখানে কিন্তু অবশিষ্ট থেকে যাবে, ঠিক আছে? তোমরা চাইলে কিন্তু আলাদা জায়গাতে ভাগ করে দেখতে পারো। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে যেহেতু 2010 সালটি 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়, সুতরাং এটি অধিবর্ষ নয়, এটি অধিবর্ষ নয়। অতএব এই সালের, অর্থাৎ 2010 সালের ফেব্রুয়ারি মাস কত দিনে ছিল? যেহেতু এটি অধিবর্ষ নয়, তার মানে কিন্তু এটি ছিল 28 দিনে, তাই না? অতএব ফেব্রুয়ারি মাস ছিল কত দিনে? 28 দিনে, তাই না? 28 দিনে। তাহলে আমরা উত্তর দিয়ে কি লিখবো? আমরা উত্তর দিয়ে কিন্তু লিখবো হচ্ছে 28 দিন। আশা করি সকলে তোমরা এখানের প্রত্যেকটি অঙ্কই খুবই সহজেই বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা, আমরা যদি এবারে 4 নম্বর প্রশ্নটি লক্ষ্য করি, এখানে 4 নম্বরে বলা হয়েছে 2016 সালটি অধিবর্ষ ছিল। আচ্ছা, 1 জানুয়ারি 2016 শুক্রবার হলে 31 ডিসেম্বর 2016 কী বার ছিল? আচ্ছা, আমরা যদি প্রশ্নটিকে আবারও বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে 2016 সালটি অধিবর্ষ ছিল। অধিবর্ষ হলে কি হয়? অধিবর্ষ হলে কিন্তু আমরা জানি বছরে একটি দিন বেড়ে যায়। কেন? কারণ অধিবর্ষ যখন না থাকে তখন কিন্তু ফেব্রুয়ারি মাস হয় 28 দিনে, আর অধিবর্ষ হলে ফেব্রুয়ারি মাস হয় 29 দিনে, তাই না? তখন কিন্তু বছরে একটি দিন বেড়ে যায়। আচ্ছা, তাহলে 2016 সালটি কিন্তু অধিবর্ষ ছিল। এবারে বলা হয়েছে 1 জানুয়ারি 2016 শুক্রবার হলে 31 ডিসেম্বর 2016 কী বার হবে? তাহলে সেই বছরের, অর্থাৎ 2016 সালের একদম শুরুর দিন 1 জানুয়ারি যদি শুক্রবার হয়, তাহলে 31 ডিসেম্বর কী বার হবে সেটি কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে। দেখো, এটি যদিও আমাদের কাছে একটু কঠিন মনে হচ্ছে, তবে এই অঙ্কটি কিন্তু একদমই সহজ, আগের অঙ্কগুলোর চাইতেও সহজ। কিভাবে? আমাদের এটি সমাধানের জন্য একটি বিষয় মনে রাখতে হবে, সেটি হলো যে বারে বছর শুরু হয় সেই বারে কিন্তু বছর শেষ হয়, ঠিক আছে? যেমন এখানে 1 জানুয়ারি, অর্থাৎ জানুয়ারির 1 তারিখে ছিল হচ্ছে কী বার? শুক্রবার। তার মানে শুক্রবারে যেহেতু বছর শুরু হয়েছে, তার মানে কিন্তু এই বছরটা শুক্রবারেই শেষ হবে, ঠিক আছে? শুক্রবারেই কিন্তু শেষ হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখো আমরা 4 নাম্বার দিয়ে শুরুতে কি লিখতে পারি? এখানে আমাদের শুধু 2টি বিষয় মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে 4 নাম্বার দিয়ে আমরা শুরুতে লিখতে পারি হচ্ছে যে বারে বছর শুরু হয়, যে বারে আমরা লিখবো হচ্ছে যে বারে বছর শুরু হয়, সেই বারেই শেষ হয়, সেই বারেই বছর শেষ হয়, ঠিক আছে? আমরা লিখলাম হচ্ছে যে বারে বছর শুরু হয় সেই বারেই বছর শেষ হয়। এটি হচ্ছে একটি হিসাব। এবং আরেকটি হিসাব হচ্ছে অধিবর্ষ যে বছর হয়, হ্যাঁ, যে বছরগুলোতে অধিবর্ষ হয় সেই বছরে যে বারে বছর শুরু হয় তার পরের বারে শেষ হয়, ঠিক আছে? যেহেতু আমাদের এই 2016 সালটি অধিবর্ষ ছিল বলা হয়েছে, তাই না? তাহলে অধিবর্ষের হিসাবটা একটু আলাদা। তাহলে আমরা লিখবো হচ্ছে যে বছর অধিবর্ষ হয়, আমরা লিখবো হচ্ছে যখন অধিবর্ষ হয় তখন হিসাবটা কীরকম? আমরা একটু কমা দিলাম, যে বারে বছর শুরু হয় তার পরের বারে শেষ হয়। যে বারে বছর শুরু হয় আমরা লিখবো হচ্ছে যে বারে বছর শুরু হয় তার পরের বারে শেষ হয়,
পরের বারে তার পরের বারে শেষ হয়, তার পরের বারে শেষ হয়। আচ্ছা, তাহলে অধিবর্ষের যে বছরটা, সেই বছরে যে বারে শুরু হয় তার পরের বারে কেন শেষ হয়? কারণ হচ্ছে অধিবর্ষ সময় কিন্তু একটি দিন বেশি থাকে, তাই না? আচ্ছা, এই একটি দিনের কারণে কিন্তু পরের যে বার, যেমন শুক্রবারে যদি বছর শেষ হয়, শুরু হয়, তাহলে কিন্তু শুক্রবারের পরে হচ্ছে শনিবার, শনিবারই কিন্তু বছর শেষ হবে। ঠিক আছে, এটি হচ্ছে অধিবর্ষের হিসাব। আচ্ছা, তাহলে এই 2016 সালটি যেহেতু একটি অধিবর্ষ ছিল, তার মানে কিন্তু আমরা বুঝতে পারি এই বছরটি যেহেতু শুক্রবারে শুরু হয়েছিল, তার মানে কিন্তু শেষ হবে কি? শুক্রের পরে হচ্ছে শনিবার, তার মানে কিন্তু শনিবারে শেষ হবে, তাই না? তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে সুতরাং 2016 যেহেতু শুক্রবারে শুরু হয়, সুতরাং এটি শেষ হবে, যেহেতু এটি অধিবর্ষ, তারপরে পরের বারে শেষ হবে, এটি শেষ হবে পরের বার কি? শুক্রবারের পরের বার হচ্ছে শনিবার, তাই না? তাহলে আমরা এখানে লিখতে পারি এটি শেষ হবে শনিবারে। তাহলে এই শনিবারটাই কিন্তু আমাদের উত্তর, তাই না? আমরা উত্তর দিয়ে লিখতে পারি হচ্ছে শনিবার। দেখো কত সহজে আমরা এটিকে সমাধান করে ফেললাম। আমরা যদি এই অঙ্কটিকে আবারও একটু বোঝার চেষ্টা করি, আমরা এখানে দুটি বিষয় শুধু মনে রেখেছি, তাই না? আমরা শুরুতে লিখেছি যে বারে বছর শুরু হয় সেই বারেই বছর শেষ হয়। এটি হচ্ছে নর্মালি, অর্থাৎ অধিবর্ষ ছাড়া অন্যান্য যে বছরগুলো, সেই বছরের ক্ষেত্রে কিন্তু এই হিসাবটি আমাদের জন্য থাকবে। এবং যখন অধিবর্ষ হয় তখন হিসাবটা কীরকম? যে বারে বছর শুরু হয় তার পরের বারে শেষ হয়। আচ্ছা, যেহেতু আমাদের বলা হয়েছে 2016 সালের কথা, 2016 সাল যেহেতু শুক্রবার, তাই না? এটি কিন্তু অধিবর্ষ ছিল, তাহলে 2016 সাল যেহেতু শুক্রবার শুরু হয়, সুতরাং এটি শেষ হবে শনিবারে, তাই না? কারণ যেহেতু এটি অধিবর্ষ ছিল, তার মানে কিন্তু শুক্রবারের পরের দিন শেষ হবে, তাই না? অর্থাৎ শনিবারে কিন্তু শেষ হবে, যার কারণে আমরা উত্তর দিয়ে লিখলাম শনিবার। আশা করি সকলে তোমরা খুব সহজে এটিও বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা, আমরা যদি এবারে 5 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, দেখো 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের সালগুলো কোন শতাব্দীর। দেখো আমরা কিন্তু নিচে কিছু সাল দেখতে পাচ্ছি, তাই না? এখন বলা হয়েছে যে এই সালগুলো কোন শতাব্দীর। তাহলে চলো এগুলোকে আমরা একটু সমাধান করার চেষ্টা করি। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি 5-এর 1 নম্বরে বলা হয়েছে 108, অর্থাৎ এই 108 সালটি কোন শতাব্দীর সেটি আমাদের বের করতে বলা হয়েছে, তাই না? তাহলে এটি আমরা কিভাবে করে বের করতে পারি? দেখো, আমরা জানি সালের হিসাব যখন আমাদের দেওয়া থাকে, তখন যে কোনো সালে কিন্তু সাধারণত 4টি করে অঙ্ক থাকে, তাই না? যেমন দেখো এখানে বলা হয়েছে 1015, তাই না? এখানে মোট কতটি অঙ্ক? 1টি 2টি 3টে 4টি। এখানে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4, 4টি করে কিন্তু অঙ্ক রয়েছে, কিন্তু এইখানে আমরা দেখতে পাচ্ছি 3টে অঙ্ক রয়েছে, তাই না? যদি 3টে অঙ্ক থাকে, আমরা শুরুতে এটিকে এখানে আরও একটি শূন্য দিয়ে আমরা এখানে ধরো 4টি অঙ্ক এটিকে বানালাম, ঠিক আছে? এখানে শূন্য দিলেও কিন্তু এখানে এই 108ই কিন্তু হবে, তাই না? এখানে কিন্তু 108-এর কোনো পরিবর্তন হবে না, তাই না? শুধুমাত্র আমাদের বোঝার জন্য আমরা কি করলাম, এখানে একটি শূন্য দিয়ে 4টি অঙ্ক বানালাম। এখন আমরা প্রথম দুটি অঙ্ককে আলাদা ভাগে ভাগ করব এবং এই শেষের দুটি অঙ্ককে আলাদা ভাগে ভাগ করব, ঠিক আছে? অর্থাৎ আমরা 2 ভাগে ভাগ করব। এবারে আমরা লক্ষ্য করব যে এই শেষের দুটি অঙ্ক ডাবল জিরো আছে কিনা, মানে 2টা শূন্য আছে কিনা, ঠিক আছে? যদি এই শেষে 2টা শূন্য থাকে, তাহলে আমাদের আর কিছুই করতে হবে না। আর যদি এখানে 2টা শূন্য না থাকে, তাহলে আমরা কি করব? 1 যোগ করব, ঠিক আছে? আবারও বোঝার চেষ্টা করো, এই শেষে, অর্থাৎ এই শেষের দুটি সংখ্যা যদি শূন্য শূন্য থাকে, তাহলে আমাদের কিছুই করতে হবে না। যদি এখানে 2টি শূন্য না থাকে, তাহলে আমাদের 1 যোগ করতে হবে। এখন কার সঙ্গে 1 যোগ করব? আমরা এই সংখ্যার সঙ্গে 1 যোগ করব। এখানে 0 এবং 1কে আমরা কিন্তু শুধুমাত্র 1ও বলতে পারি, তাই না? তাহলে এই 1-এর সঙ্গে কিন্তু আমরা আরও 1কে যোগ করব। তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি হচ্ছে একটি সমান চিহ্ন দিয়ে, যেহেতু এখানে রয়েছে শুধুমাত্র 1, 0 1 মানে কিন্তু শুধুমাত্র 1। এই 1-এর সঙ্গে আমরা যোগ করব হচ্ছে আরও 1কে। তাহলে 1 এবং 1কে যোগ করলে হয়ে যায় কত? 2, তাই না? অর্থাৎ এখানে যেহেতু 2 হয়ে যায়, তাহলে আমরা এটিকে বলতে পারি হচ্ছে সুতরাং 2 শতাব্দী। এটিকে কিন্তু আমরা বলতে পারি হচ্ছে কি? এটিকে বলতে পারি হচ্ছে দ্বিতীয় শতাব্দী, ঠিক আছে? শতাব্দীর হিসাবটা কিন্তু এইভাবে করে লিখতে হয়, ঠিক আছে? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এইভাবে করে কিন্তু লিখতে হয়। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে সুতরাং 2 মানে কিন্তু দ্বিতীয় শতাব্দী।
আচ্ছা, যদি এখানে 0 থাকতো তাহলে কিন্তু আমরা এই 1কে যোগ করতাম না, ঠিক আছে? শুধুমাত্র এই 1 শতাব্দী বা প্রথম শতাব্দী কিন্তু আমরা লিখে দিলেই হয়ে যেত। যেহেতু 0 নেই, যার কারণে কিন্তু আমরা এখানে 1 যোগ করলাম। এবার দেখো 2 নম্বরে বলা হয়েছে 1015, তাহলে এই 4টি অঙ্ককে যদি 2 ভাগে ভাগ করি, এই হচ্ছে 1 ভাগ, এই দুটি মিলে আর 1 ভাগ, তাই না? এখন দেখো আমরা এখানেও দেখতে পাচ্ছি যে শেষের এই দুটি অঙ্ক কিন্তু 0 নেই, তার মানে কিন্তু আমাদের এখানেও ওর সঙ্গে 1 যোগ করতে হবে। তাহলে এখানে রয়েছে 10, 10-এর সঙ্গে যোগ করে দেবো হচ্ছে আমরা 1, তাহলে 10 এবং 1 মিলে হয়ে যায় 11, তাই না? তাহলে আমরা এটিকে কি বলতে পারি? 11 শতাব্দীকে আমরা কি বলতে পারি? আমরা কিন্তু বলতে পারি একাদশ শতাব্দী, তাই না? সুতরাং একাদশ একাদশ শতাব্দী, একাদশ শতাব্দী। আচ্ছা, এটিকেও সমাধান করা হয়ে গেল। এরপরে দেখো 3 নম্বরে বলা হয়েছে 2001, তাহলে এখানেও যেহেতু 4টি অঙ্ক রয়েছে, আমরা প্রথম দুটিকে একটি ভাগে ভাগ করলাম, পরের দুটিকে আরও একটি আলাদা ভাগে ভাগ করলাম। তাহলে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি শেষের দুটি সংখ্যা যদি আমরা লক্ষ্য করি, এখানে রয়েছে 01, একটি শূন্য থাকলে কিন্তু হবে না, দুটি শূন্যই আমাদের থাকতে হবে। যেহেতু দুটি শূন্য নেই, যার কারণে আমরা কি করব? আমরা কিন্তু এই যে 20 রয়েছে, তাই না? প্রথম দুটি মিলে কিন্তু হয় 20, এই 20-এর সঙ্গে কিন্তু আমরা 1কে যোগ করে দেবো। তাহলে এই 20-এর সঙ্গে আমরা যোগ করে দেবো হচ্ছে 1কে, তাহলে 20 এবং 1 মিলে হয়ে যায় 21। তাহলে 21কে আমরা কি বলতে পারি? 21কে কিন্তু আমরা বলতে পারি হচ্ছে একবিংশ শতাব্দী, তাই না? তাহলে আমরা বলতে পারি হচ্ছে একবিংশ শতাব্দী। আচ্ছা, দেখো কত সহজে আমরা এই শতাব্দীগুলোকে কিন্তু বের করে ফেললাম। তাহলে এবারে দেখো আমাদের যেহেতু এই 3টে অঙ্ক রয়েছে, আমি তোমাদের বোঝানোর জন্য এখানে যদি আমরা ধরে নিচ্ছি যে 4 নম্বর অঙ্কে আমাদের বলা হয়েছে, আমরা ধরে নিচ্ছি 2 2 0, তারপরে ধরো আমরা এখানে ধরে নিচ্ছি এখানেও 0, এখানেও 0, ঠিক আছে? অর্থাৎ এই যে 4টি অঙ্ক আমরা দেখতে পাচ্ছি, দেখো এই প্রথম দুটি মিলে আমরা একটি ভাগে ভাগ করলাম এবং এই দুটিকে মিলে কিন্তু আরও একটি ভাগে ভাগ করলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই শেষে কিন্তু দুটি শূন্য রয়েছে, তাই না? তাহলে আমরা কিন্তু এইখানে আর 1কে যোগ করব না, যেহেতু দুইটি শূন্য রয়েছে শেষে, যার কারণে 1কে আমরা যোগ করব না। তার মানে এখানে যেহেতু শুরুতে রয়েছে 20, এই 20-এর সঙ্গে আমরা যোগ করব কিন্তু 0কে, তাই না? 0কে যোগ করা না করা যেহেতু সমান, তার মানে আমরা 0কে যোগ করব। 0কে যোগ করলে কিন্তু সেই 20-ই থেকে যায়। তাহলে এটিকে আমরা কি বলতে পারি? আমরা কিন্তু এটিকে বলতে পারি হচ্ছে বিংশ শতাব্দী, তাই না? যেহেতু 20, তার মানে কিন্তু আমরা বলতে পারি বিংশ শতাব্দী। দেখো এইভাবে করে কিন্তু আমরা এই শতাব্দীর হিসাবগুলো বের করতে পারি। আশা করি আজকে প্রত্যেকটি অঙ্ক তোমরা খুবই সহজে এবং খুবই মজায় শিখতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।